প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ফাইব্রয়েড ও বন্ধ্যাত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার বেনজির হক পান্না ১৯৮০ সালের জুলাই মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজে অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, ফাইব্রয়েড ইউটেরাস, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানবার যেটি রয়েছে সেটি হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ। আসলে ফাইব্রয়েড হচ্ছে খুব কমন একটা জিনিস। যেহেতু আমাদের অ্যাওয়ারনেসটা বেড়ে গেছে, মোটামুটি সব মেয়েরাই ফাইব্রয়েড সম্বন্ধে অবগত। ফাইব্রয়েড হচ্ছে জরায়ুতে একটা বিনাইন টিউমার, জরায়ুর সবচেয়ে কমন এবং বিনাইন টিউমার। যে টিউমারটা বিনাইন বলছি এই কারণ এটার মধ্যে ক্যান্সারের কোনো জীবাণু নেই এবং এখান থেকে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটাও খুব কমনলি হয়ে থাকে। মেয়েদের জন্য কম ক্ষতিকারক, মাঝে মাঝে এটা ক্ষতির কারণ হয়ে থাকে। ম্যাডাম, ফাইব্রয়েড ইউটেরাস হয়েছে তিনি আসলে কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝতে পারবেন? ফাইব্রয়েড তো ম্যাক্সিমাম টাইম একদম উপসর্গ তৈরি করবে না। দেখা যায় যে একজন মানুষ ফাইব্রয়েড নিয়ে দিনের পর দিন পার করছে, হয়তো সে জানে না। বাট যে সিমটমগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি সেটা হচ্ছে অনেকে তলপেটে একটু ভার ভার অনুভব করতে পারে যদি ফাইব্রয়েডের সাইজটা বড় হয়ে যায়। আর ফাইব্রয়েড ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেনোরেজিয়া বলে একটা টার্ম আছে, মানে পিরিয়ডের সময় রক্তটা অনেক বেশি যায়। সেটা প্রোগ্রেসিভ টাইপের, মানে কোনো মাসে দেখা যায় 5 থেকে 7 দিন, এর 6 মাস পর এটা 10 থেকে 12 দিন এই টাইপের। তবে হ্যাঁ, ফাইব্রয়েডের সিমটম কিন্তু এটা কোথায় অবস্থিত, ফাইব্রয়েডের লোকেশন আছে, কোথায় অবস্থিত তার উপর ডিপেন্ড করে। কি কারণে হচ্ছে এই ফাইব্রয়েড? আননোন এটিওলজি, মেডিকেল তো একটা টার্ম আছে, মানে অনেক কিছুই আমরা জানি না অ্যাকচুয়ালি কেন হয়। তবে কিছু রিস্ক ফ্যাক্টর আমরা পেয়ে থাকি, যেমন একটু লেট এইজে যদি কেউ প্রেগনেন্সি প্ল্যান করে, দ্যাট মিনস 30-35 হয়ে গেছে এখনও প্রেগনেন্সিটা হয়নি বা বাচ্চা নেয়নি সেই পেশেন্টটা ফাইব্রয়েড সেই পেশেন্টের হতে পারে। তাছাড়া বডিতে ইস্ট্রোজেন নামে একটা হরমোন আছে, যদি ইস্ট্রোজেনের আধিক্য বডিতে বেশি থাকে সেই মেয়েটারও কিন্তু ফাইব্রয়েড হতে পারে। একটু ওবেজ, একটু ফ্যাটি, যারা ফ্যাটি ডায়েট কন্ট্রোল করছে না, কার্বোহাইড্রেট বেশি নিচ্ছে, ওবেজ হয়ে যাচ্ছে, ওই মেয়েটারও কিন্তু ফাইব্রয়েড হতে পারে। তাছাড়া অ্যারাউন্ড 40-তে সব মেয়েদেরই প্রায় ফাইব্রয়েড হওয়ার চান্স থাকে। বয়সের সাথে আসলে কোনো সম্পর্ক রয়েছে কিনা এই ফাইব্রয়েড? বয়সের সাথে না, তবে যেহেতু এটা ইস্ট্রোজেন প্রোডিউসিং টিউমার, মানে ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের জন্য হয়ে থাকে। আর ইস্ট্রোজেনটা আমাদের বডিতে সবচেয়ে বেশি থাকে 20 থেকে 40, মানে 20 থেকে 40 ইয়ার্সের মধ্যে। তো এই বয়সটাতেই দেখা যায় ফাইব্রয়েডটা বেশি হচ্ছে। অনেক ক্ষেত্রে যেমন লক্ষণ উপসর্গ থাকছে না, তাহলে আসলে কিভাবে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? ওই তো সিমটম, লক্ষণ উপসর্গ মানে কি, মেনলি তো মাসিকের সমস্যা নিয়েই মানুষ আসে। কিন্তু কেউ আছে না যে ফার্স্ট টাইম হয়তো প্রেগনেন্সি তার বা প্রেগনেন্সি হচ্ছে না, সে এমনিতে একটা স্ক্রিনিংয়ে আসলো আমাদের কাছে, আলট্রাসোনোগ্রাফি করলাম, তার ফাইব্রয়েড পেতে পারি। অনেকের আছে মাসিকের রক্ত বেশি যাচ্ছে, আমরা আলট্রাসোনোগ্রাম করলাম, তখন তার ফাইব্রয়েড হচ্ছে। আর কারো কোনো সিমটম নাই, এমনিতেই সে একটা ইভ্যালুয়েশনে আসছে যে আমার কোনো জরায়ুতে প্রবলেম আছে কিনা, ইনসিডেন্টাল ফাইন্ডিংস দেখা গেছে। হ্যাঁ, পিত্তথলিতে হয়তো তার পাথর, সে হয়তো আসছে যে আমার বুকে ব্যথা করে, কিন্তু আমি পুরোটাই একটা হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করলে একটা ইনসিডেন্টাল ফাইব্রয়েড পেয়ে যাচ্ছি। চিকিৎসকের কাছে আসবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে হ্যাঁ তার ফাইব্রয়েড রয়েছে? আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে, ফাইব্রয়েড অনেকে নিজে বলতে পারে যে আমার আগে থেকে জরায়ুতে একটা টিউমার, তাকে তো আসলে সে জানে। তার বেলায় আমি একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিলাম যে তার কি আছে। আর যে বলতে পারে না বা ফাইব্রয়েড আমার মনে হচ্ছে তার সিমটমে ফাইব্রয়েড, তার জন্য বেশ কিছু ইনভেস্টিগেশন আছে। সবচেয়ে কমনলি আমরা করে থাকি আলট্রাসোনোগ্রাফিটা। আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেনও করা যায়, ইউটেরাস অ্যাডনেক্সা কিংবা ট্রান্সভ্যাজিনাল যেটা আমরা করি। আলট্রাসোনোগ্রাফি ছাড়া আলট্রাসোনোগ্রাফিতেই মোটামুটি ডিটেক্ট করা যায়। তারপরেও যদি আমরা একটু স্পেসিফিক হতে চাই, আমরা এমআরআই নামে একটা টেস্ট আছে, ওটা করতে পারি। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি সেটা করতে পারি, হিস্টেরোস্কোপি করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি। এইগুলো টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্টের ফাইব্রয়েড হয়েছে।
নিশ্চয়ই। কাউন্সেলিং এর বিষয়টি আপনারা রোগ ডায়াগনোসিস করলেন, পরবর্তীতে আসলে রোগীর সাথে সেই কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? ফাইব্রয়েডে যেই সমস্যা নিয়ে এসছে, প্রথমত সেই সমস্যাটার কারণটা খুঁজে বের করলাম। তারপরে পেশেন্টকে তার বয়স অনুযায়ী, তার বয়সটা 20 বা তার নিচে, সেই পেশেন্ট আনম্যারিড, তো একটা হচ্ছে বয়স অনুযায়ী চিকিৎসা, একটা হচ্ছে তার ম্যারিটাল স্ট্যাটাসের উপরে। তো বয়স যদি তার কম হয় এবং ফাইব্রয়েডের সাইজ যদি খুব ছোট হয়ে থাকে, আমরা শুধু তাকে অ্যাসিওরেন্স করব, আর তাকে তেমন কোনো ট্রিটমেন্ট নেই, সে ফলো আপে থাকবে। মেয়েটার বয়স 18, তার একটা 2 সেন্টিমিটার ফাইব্রয়েড, ইউজুয়ালি হয় না, তারপরেও যার হয় আমরা তাকে বলবো যে 6 মাস বা 1 বছর অন্তর অন্তর তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করার জন্য। যে মেয়েটার 20 থেকে 40 বছর বয়স, ও কিন্তু রিপ্রোডাক্টিভ এজে আছে, ওর কিন্তু দেখা যায় যে 3 বা 4 সেন্টিমিটার ফাইব্রয়েডও খুব একটা মিন করে, খুব মানে তার ট্রিটমেন্টে যেতে হবে। তার এমনও হতে পারে সে ব্লিডিংয়ের প্রবলেম নিয়ে আসছে, এমনও হতে পারে তার প্রেগনেন্সি হচ্ছে না, এমনও হতে পারে প্রেগনেন্সি হচ্ছে বাট সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো অ্যাকর্ডিং টু হার প্রবলেম তাকে আমার ট্রিটমেন্ট দিতে হবে এবং কাউন্সেলিং করতে হবে। আরেকটা গ্রুপ 40-র উপরে, যার অলরেডি প্রেগনেন্সি কমপ্লিট হয়ে গেছে, ফ্যামিলি কমপ্লিট, বাচ্চার এখন প্রয়োজন নেই, তার একটা ফাইব্রয়েড আছে এবং সে সিমটোমেটিক ফাইব্রয়েড, তার পিরিয়ডে প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আবার একটু ডিসিশন নিই যে তার 40-র উপর, 45 তার, তো তার তো আর জরায়ুর দরকার নেই, সেই ক্ষেত্রে হয়তো আমরা অপারেশনের চিন্তা করব। আর এখন অনেক ফাস্ট ট্রিটমেন্ট চলে আসছে, সবার যে শুধু জরায়ু ফেলতে হয় তা না, অনেক আপডেটেড ট্রিটমেন্ট চলে আসছে। আমরা অনেকে এগুলো কাউন্সিলিং করি যে জরায়ু না রাখতে চাইলে জরায়ু তো ফেলে দিব, বাট জরায়ু যদি রাখতে চাই আমাদের এই ট্রিটমেন্টগুলো আছে, অপশনগুলো আছে, আমরা এভাবে কাউন্সিলিং করি আর কি পেশেন্টকে। ফাইব্রয়েড থেকে আসলে পরবর্তী সময় জটিলতা কি হতে পারে? জটিলতা প্রথমেই তো বলেছি, ফাইব্রয়েড একটা বিনাইন টিউমার, এখানে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স খুবই কম, কিন্তু কম বলতে কি নেই তা না, কিন্তু লেস দেন 1%-এর হতেও পারে ম্যালিগন্যান্সি। অনেক সময় তো অনেকে জানতে চান যে পরবর্তী সময়ে এটি আসলে ক্যান্সার হতে পারবে কিনা, তখন ওই আমরা বলে দিই লেস দেন 1% চান্স, কিন্তু তার আগে এটা আরো অনেক জটিলতা তৈরি করতে পারে। একটা মেয়ের যদি প্রতি মাসেই এরকম 10 থেকে 15 দিন পর্যন্ত ব্লিডিং হয়, তাহলে তো তার রক্তশূন্যতা তৈরি হবে। এই ফাইব্রয়েডটা বিভিন্ন ধরনের চেঞ্জ হতে পারে, ডিজেনারেশন যেটাকে আমরা বলি, এটা সিস্টিক হয়ে যেতে পারে, এটা হচ্ছে গিয়ে হায়ালিন বা ক্যালসিফাইড হয়ে যেতে পারে, রেড ডিজেনারেশন হতে পারে, মানে ওর ক্যারেক্টার চেঞ্জ করতে পারে। ও থাকবে একটা মাসেলের টিউমার, হার্ট টাইপের একটা টিউমার থাকবে, কিন্তু সে সফট হয়ে সিস্টিক হয়ে ওটা থেকে ব্লিডিং হতে পারে, ওখানে আলসার হতে পারে, তো ও চেঞ্জ করে। তার উপর আমি প্রথমেই বলেছিলাম যে ফাইব্রয়েডের কিন্তু বিভিন্ন লোকেশন আছে। যদি এটা ইউটেরাসের একেবারে বাইরের দিকে হয়, যেটাকে আমরা সাবসেরাস বলে থাকি, ওইটা অনেক সময় পেডাঙ্কল তৈরি করে, মানে ফাইব্রয়েড ইউটেরাস থেকে একটু দূরের দিকে চলে আসে একটা পেডাঙ্কল দিয়ে, ও টুইস্ট হয়ে যেতে পারে। টুইস্ট হয়ে গেলে কি হবে, পেশেন্টের অ্যাকিউট সিভিয়ার পেইন হলো, পেইন হওয়ার পর সে আমাদের কাছে যখন আসলে অলমোস্ট শকে, ওই পেশেন্টের সাথে সাথে অপারেশন করতে হয়। আবার দেখা যায় যদি সে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড, মানে ইউটেরাসের মাঝখানের লেয়ারে, তখন তার কিন্তু দেখা যায় প্রেগনেন্সিটা হতে চায় না। একদম ভিতরের লেয়ার যেটা সাব মিউকাস এবং ইন্ট্রামুরাল, এই দুইটা প্যাটার্নের হলে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি হতে চাচ্ছে না, পেশেন্ট অনেক ট্রাই করছে বাট প্রেগনেন্সি হতে চাচ্ছে না, বা হলেও সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই। ফাইব্রয়েডের সাথে বন্ধ্যাত্বের যে সম্পর্ক নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, সেটির আসলে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? এটা খুব জটিল আসলে। দেখা যায় অনেক সময় 2 থেকে 3 সেন্টিমিটার ফাইব্রয়েড, খুবই ছোট, যেটাকে আমরা কাউন্টই করি না, সেইটুকু ফাইব্রয়েডের জন্য পেশেন্টের প্রেগনেন্সি হচ্ছে না। এটা কি করে বুঝবো? পেশেন্টের ট্রাই করবে, অনেক দিন ধরে ট্রাইংয়ের একটা হিস্ট্রি থাকবে, তারপর তার ফাইব্রয়েডের হিস্ট্রি থাকবে, ব্লিডিংয়ের হিস্ট্রি থাকবে, সে মেডিকেল ইন্ডাকশন নিচ্ছে, প্রেগনেন্সির জন্য যেসব ওষুধপত্র আমরা বাইরে থেকে সাজেস্ট করি ওইসব ওষুধপত্র খাচ্ছে, তারপরেও তার প্রেগনেন্সি হচ্ছে না। তারপরে এইসব ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় আগে ফাইব্রয়েডটাকে অপসারণ করতে হয়, অপসারণ করার পরে তারপরে আমরা বলবো যে এবার তুমি প্রেগনেন্সি ট্রাই করো। আর হচ্ছে পেশেন্টের অনেক সময় দেখা যায় ফাইব্রয়েড অপসারণ করলাম, তারপরেও প্রেগনেন্সি হচ্ছে না, সো তখন আবার আমাদের হয়তো এআরটি মানে আর্টিফিশিয়াল যেসব টেকনিকগুলো আছে সেই ক্ষেত্রে যেতে হয়, সেখানে যেতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ফাইব্রয়েড অপারেশন করলাম, অপারেশন করার পরেও তার ইউটেরাসটা ভালোভাবে যদি আমি আবার আগের পজিশনে না রেখে আসতে পারি, সেই ক্ষেত্রে আবার প্রেগনেন্সিটা হতে চাচ্ছে না, তাহলে কিন্তু দুই দিকেই বিপদ। একদিকে আমি সরালাম ফাইব্রয়েড, সরাইনি তাতেও প্রেগনেন্সি হচ্ছে না, আবার সরিয়েছি ঠিকমতো ইউটেরাসটাকে আমি রিকনস্ট্রাকশন করে আসিনি, তখনও কিন্তু প্রেগনেন্সি হতে চায় না। সো এটা আসলে পেশেন্টের সাথে কথা বলে তার আগের ফার্টিলিটির
অবস্থা কি, আগে বাচ্চা কয়টা আছে তার উপর, এবং পেশেন্টের এজ কেমন, তার এমএইচ কেমন, তার ওভারি রিজার্ভ কেমন, সব কিছু বুঝে আমরা একটা ডিসিশনে আসি। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেকেই অপারেশন করতে রাজি হন না বা সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে রাজি হন না, সেক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায় থেকে ফাইব্রয়েডের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? শুরুতেই আমরা অপারেশনের কথা বলবো না। একটা পেশেন্ট যদি প্রথম আমার কাছে জাস্ট 2 to 3 সেন্টিমিটার ফাইব্রয়েড নিয়ে আসে, ইনফ্যাক্ট আমরা 5 সেন্টিমিটার পর্যন্ত যে ফাইব্রয়েড, সেগুলো যদি সিমটম প্রডিউস না করে আমি ট্রিটমেন্ট করব না, শুধু ফলো আপে থাকবে। এখন কিছু মেডিসিন বের হয়েছে যে ওষুধগুলো খেলে 3 থেকে 6 মাসের ট্রিটমেন্ট নিলে ফাইব্রয়েডের সাইজটা কিছুটা হলেও ছোট হয়ে আসে। তো ওই মেডিসিনগুলো আমরা তাকে সাজেস্ট করতে পারি। তারপর অনেকের আছে যে ফাইব্রয়েড ছোট কিন্তু তার ব্লিডিং বেশি হয়, সেই ক্ষেত্রে আমি তাকে কিছু মেডিসিন আছে ট্রানিকজেমিক অ্যাসিড টাইপের বা মেফেনামিক অ্যাসিড, এগুলো দিলে কিন্তু তার ব্লিডিংটা কন্ট্রোলে থাকে। ওকে, এই ট্রিটমেন্ট আমি চালিয়ে যেতে পারি। 5 থেকে 8 সেন্টিমিটারের যেসব ফাইব্রয়েড, সেই ট্রিটমেন্টটি কতদিন পর্যন্ত? ওইটা হচ্ছে পেশেন্টের সিমটম যদি দেখা যায় সরে গেছে, তার আর ব্লিডিং নেই, সে মোটামুটি হেলদি আছে, এখন আর ব্লিডিং পরিমাণটা কমে গেছে বা ওষুধ খেয়ে তার ফাইব্রয়েডের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি 6 থেকে 9 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করব। কারণ কি, মেডিসিনগুলো যে আমি ইউজ করব এটা কিন্তু মেটাবলিজম হবে লিভারে, সো আমাকে লিভারের স্ট্যাটাসটাও জেনে নিতে হবে। যার লং টাইম ধরে ডায়াবেটিস, লং টাইম ধরে প্রেশার, ওবেস পেশেন্ট, ওরা তো এমনিতেই কম্প্রোমাইজ থাকে, তাদের বেলায় কিন্তু মেডিসিনটা বেশি দিন কন্টিনিউ করা যাবে না। তো কন্টিনিউ তাকেই করব যার বডির ফিটনেস আছে। 6 থেকে 9 মাস পর্যন্ত আমি ট্রাই করতে পারি। আর 5 to 8 সেন্টিমিটারের ফাইব্রয়েড, ওটা কিন্তু আসলে সাইজটা বড়। অনেকেই বলে যে না আমি অপারেশন করব না, 8 হোক তো কি হয়েছে, হ্যাঁ, তাকে একটু কাউন্সিলিং করতে হবে যে একটা ইউটেরাস তো আসলে থাকেই মাত্র 6.5 সেন্টিমিটার, তার গায়ে যদি আরো 8-10 সেন্টিমিটারের একটা ফাইব্রয়েড বসে থাকে, টিউমার তো টিউমারই, ওর নেচার চেঞ্জ করতে তো বেশি সময় লাগবে না, তাই না? তো দেখা যায় যে তাদেরকে একটু কাউন্সিলিং করতে হয়। অনেকে আমার কাছে আসে 10-12 সেন্টিমিটার ফাইব্রয়েড, পুরো পেট জুড়ে ফাইব্রয়েড, তবু সে অপারেশন করবে না। এটা কিন্তু তার জন্য কোনো ভালো নিউজ আসবে না ফিউচারের জন্য। এটা তাকে টুডে অর টুমরো অপারেশন করতেই হবে। আর যে পেশেন্টটা চাচ্ছে যে না আমি অপারেশন করব, আমি শুধু ফাইব্রয়েড ফেলে দিব, আমি ইউটেরাস রাখবো, তার জন্যও তো ব্যবস্থা আছে। এমন তো না যে একটা ফাইব্রয়েড হলে আমি জরায়ু কেটে ফেলে দিলাম, তা কিন্তু না। জরায়ুটা রেখে ফাইব্রয়েডটা ফেলে দেওয়া যায়, অনেক সুন্দর সুন্দর অপারেশন আছে। এবং ইদানিংকালে তো পেট কাটারও প্রয়োজন হয় না, আমরা ল্যাপারোস্কোপি নামে যে একটা অপারেশন পদ্ধতি আছে, আমরা ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি করে কিন্তু পেট না কেটেই ফাইব্রয়েড অপারেশন করছি। বন্ধ্যাত্বের যে বিষয়টি, যেটির সাথে আসলে ফাইব্রয়েড সম্পর্কিত, অনেক ক্ষেত্রে সেটির ক্ষেত্রে পরবর্তী সময় চিকিৎসা পদ্ধতির পর সাফল্যের হারটি জানতে চাই। সাফল্যের হার অনেক ভালো, সাফল্যের হার অনেক ভালো। এই কারণে বলবো যে ও তো জানে যে আমার ফাইব্রয়েডের জন্য কেন হচ্ছে, একটা ফাইব্রয়েডে কেন বন্ধ্যাত্ব হচ্ছে, এটা পেশেন্টকে আমার এক্সপ্লেইন করতে হবে। ফাইব্রয়েডের জন্য জরায়ুর সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে স্পার্মটা ঠিক মতো উঠে ও বুঝতে পারছে না কোন দিকে যাবে। নাম্বার 2 হচ্ছে ইউটেরাসের যে লেয়ারের ভিতরে একটা স্পার্ম বা ফার্টিলাইজড ওভাম যেটা এসে ইমপ্ল্যান্ট হবে, সেই ভিতরের যে লেয়ারটা, সেই লেয়ারটা হেলদি থাকবে না, যার কারণে বাচ্চাটা এসে কিন্তু এমব্রায়োটা এসে এখানে নিডেশনের যে ব্যাপারটা, ইমপ্ল্যান্ট হতে পারবে না। তারপর অল টাইম ইউটেরাসের একটা কন্ট্রাকশন থাকে, যখন একটা ফাইব্রয়েড থাকে একটা ইউটেরাসের একটা কন্ট্রাকশন থাকে, কন্ট্রাকশনের জন্য কিন্তু যে ফার্টিলাইজড ওভামটা এসেছে সে কিন্তু এখানে ইমপ্ল্যান্ট হতে পারবে না। তো আমি যদি ফাইব্রয়েডটাকে ইউটেরাস থেকে সুন্দর করে রিমুভ করে দিতে পারি এবং সুন্দর করে তাকে আবার রিকনস্ট্রাকশন করে আসতে পারি, সাকসেস রেট তো অনেক ভালো। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফাইব্রয়েড ও বন্ধ্যাত্ব নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমরা সবাই তারুণ্য ধরে রাখতে চাই, কিন্তু তারুণ্য ধরে রাখতে হলে আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে হবে। এজিং প্রসেসটাকে স্লো ডাউন করার জন্য আমাদের খাবারের তালিকায় বেশ কিছু খাবারকে রাখতে হবে এবং আমাদের জীবনযাত্রার মানটাকেও পরিবর্তন করতে হবে। সাধারণত যে খাবারগুলো আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে, সেই খাবারগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো অন্যতম। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো আমরা পাবো বিভিন্ন রকম টক জাতীয় ফলগুলোর মধ্যে, এছাড়াও ব্রকলি, পালং শাক, এগুলোতেও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই যে বিভিন্ন রকম সাইট্রাস ফুডগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সিও পাওয়া যায়, যেগুলো কিন্তু আমাদের
কোলাজেন প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়। আর কোলাজেন হলো আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখে, যার জন্যই আমাদেরকে ইয়াঙ্গার দেখতে লাগে। এরপর ফার্মেন্টেড খাবার। ফার্মেন্টেড খাবারের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের গাট হেলথকে ভালো রাখে। এখানে টক দইয়ের কথা বলা যায়। টক দই কিন্তু প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া যুক্ত একটা প্রোবায়োটিক। এছাড়াও এই টক দইয়ের মধ্যে ইনফ্লামেটরি অনেক ধরনের উপাদান থাকে, যেগুলো আমাদের শরীরটাকে সুস্থ রাখে, আমাদের গাট হেলথকে ভালো রাখে, যার জন্য আমাদেরকে দেখতে ইয়াং লাগে এবং আমাদের এই যে এইজিং প্রসেস এটাও স্লো ডাউন হয়। আমাদের খাবারের তালিকায় সবসময় চেষ্টা করতে হবে গুড ফ্যাট যুক্ত খাবারগুলো রাখার জন্য, পাশাপাশি ওমেগা 3 যুক্ত খাবারগুলো রাখার জন্য। এই ক্ষেত্রে অ্যাভোকাডোর কথা বলা যায়। বিভিন্ন রকমের নাটস আমরা রাখতে পারি খাবারের তালিকায়। এছাড়াও বিভিন্ন রকম নাটস এবং বিভিন্ন রকম সিডসগুলোকে আমরা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি। খাবারের তালিকায় আরও কিছু খাবার আমাদের বাদ দিতে হবে এজিং প্রসেসটাকে স্লো ডাউন করার জন্য। আমরা সবাই জানি আজকাল চিনি বা মিষ্টি জাতীয় যে খাবার, অর্থাৎ এই অ্যাডেড যে সুগার বা রিফাইন্ড সুগার, এই রিফাইন্ড সুগারগুলোকে কিন্তু বর্তমানে হোয়াইট পয়জন বলা হয়। এই হোয়াইট পয়জন কিন্তু আমাদের এজিং প্রসেসটাকে খুব ফাস্টার করে দেয়, অর্থাৎ আমাদেরকে বয়স আরও বাড়িয়ে দেয়। তাই এই জাতীয় খাবারগুলো আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রসেস খাবারগুলো আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। যে খাবারগুলো আমরা ঘরে তৈরি করে থাকি সেই ধরনের খাবারগুলোকেই আমরা এমফাসিস দিব, এবং যে খাবারগুলো বাইরে থেকে আমরা খাই সেই খাবারগুলোর মধ্যে বিভিন্ন রকমের সস যুক্ত করা থাকে, বিভিন্ন রকমের সল্ট সেখানে থাকে এবং বিভিন্ন রকম কালার দেওয়া থাকে। এই সবগুলোই কিন্তু আমাদের এইজিং প্রসেসটাকে স্লো ডাউন না করে বরং আরও এইজিং প্রসেসটাকে ফাস্টার করে দেয়, যার জন্যই কিন্তু আমাদের আরও বেশি বয়স্ক লাগে। আমাদেরকে ফ্রেশ এবং ন্যাচারাল খাবারগুলো সবসময় পিক করতে হবে, সবসময় চুজ করতে হবে। টক জাতীয় ফলগুলো, মিষ্টি জাতীয় ফলগুলো আমরা খাবারের তালিকায় একটু কম রাখবো। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, আমাদেরকে হাইড্রেট রাখতে হবে। হাইড্রেশন খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ হাইড্রেট থাকলে স্কিনের ইলাস্টিসিটি বজায় থাকে এবং স্কিনটাকে দেখতে এইজিং লাগে না। এর পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে। কোয়ালিটি একটা স্লিপ কিন্তু অবশ্যই এইজিংয়ের জন্য খুবই ভালো একটা জায়গা দখল করে আছে। এছাড়া পাশাপাশি এক্সারসাইজ তো মাস্ট করতেই হবে, প্রত্যেক দিন কিছু এক্সারসাইজ, এবং এই যে ঘুমের সাথে সাথে লাইফস্টাইলের যে পরিবর্তনের কথা বললাম, পাশাপাশি ফুড হ্যাবিটের যে কথাগুলো বললাম, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এইজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারে। ঠিক এভাবেই আমরা আমাদের বয়সটাকেও ধরে রাখতে পারি। ফাইব্রয়েডে যারা আসলে ওষুধ গ্রহণ করছেন, এখন অপারেশনে যাননি, তাদের ক্ষেত্রে ফলো আপটি আসলে কতদিন পর পর নিশ্চিত করা প্রয়োজন? আমরা সাধারণত 3 থেকে 6 মাস, 3 মাসের কম কোনো মেডিসিন সাজেস্ট করি না। যে কোনো রেজাল্ট পেতে হলে অ্যাটলিস্ট 3 মান্থ ওয়েট করতে হবে। তো যেই মেডিসিনগুলো কমনলি ইউজ করা হয়, 2টা মেডিসিন ইউজ করা হয়, তো আমরা এটা স্টার্ট করি পিরিয়ড, যে কোনো পিরিয়ডের 2nd বা 3rd ডে থেকে স্টার্ট হবে এবং অ্যাটলিস্ট 3 মান্থ, 3 মাস খাওয়ার পর তার উইথড্রল একটা ব্লিডিং হবে। ওষুধটা বন্ধ করে দিলে এই 3 মাস কিন্তু তার আর পিরিয়ড হবে না। অনেকেই খুব ভয় পায় যে ফাইব্রয়েডের যে ওষুধ দিয়েছেন আমার তো ব্লিডিং পিরিয়ডই বন্ধ হয়ে গেছে, তো তাদের উদ্দেশ্যেই বলছি আর কি। আপনারা কাউন্সেলিং করে দেন? হ্যাঁ, কাউন্সেলিং করে দেই, ওই সময় এত বুঝে না তারা, কিন্তু এই পিরিয়ডটা বন্ধ থাকবে। বন্ধ থাকার পর মেডিসিনটা যখন উইথড্র করব তখন তার একটা উইথড্রল ব্লিডিং হবে। ব্লিডিংটা হওয়ার পর আমি তাকে আবার বলবো যে একটা ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি করে আসেন। যদি আমি দেখি যে তার আগের যে সাইজ তার 50%-এরও বেশি ছোট হয়ে গেছে, তাহলে তার লিভার কিডনি অ্যালাউ করলে তাকে আমি আরও 3 মাস ট্রিটমেন্ট দিব। আর যদি দেখি যে না এটা বেশি একটা রেজাল্ট ভালো করছে না, তখন আমি হয়তো আরেকটা ডিফারেন্ট ব্র্যান্ড আবার ইউজ করতে পারি। ইনজেকশন পাওয়া যায় বিভিন্ন, সেগুলোও ইউজ করতে পারি। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফাইব্রয়েড ও বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
জরায়ুর মাঝখানে যে অংশ থাকে যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, যেখানে আসলে বাচ্চাটা থাকে, যেখানে বাচ্চাটা ভ্রূণটা যেখানে আস্তে আস্তে বড় হয় সেই জায়গাটা, এবং মাসিকের সময় মেয়েদের যে অংশটা মাসিকের রক্ত হিসেবে চলে আসে সেইটাকে আসলে বলি এন্ডোমেট্রিয়াম। তো এটার জায়গা হচ্ছে জরায়ুর মাঝখানে একদম মিডিলে, সেন্টার অফ মানে জরায়ুতে, সেটার হচ্ছে এন্ডোমেট্রিয়াম। যদি কোনো কারণে এই এন্ডোমেট্রিয়াম জরায়ুর মাঝখান ছাড়া অন্য কোনো জায়গায় থাকে, যেমন জরায়ুর বাইরে থাকতে পারে, ডিম্বাশয়ে থাকতে পারে, তারপরে হচ্ছে পেরিটোনাল ক্যাভিটি মানে পেটের ভিতরে থাকতে পারে, ইভেন এটা দেখা যায় লাংসেও থাকে, চোখেও যেতে পারে, তো সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।